নমস্কার, আপনারা দেখছেন হিডেন অধ্যায়, আনকভারিং দ্য হিডেন ট্রুথ। অসুস্থ মানুষকে নতুন জীবন ও আরোগ্য দেওয়ার জন্য আমরা ডাক্তারকে সৃষ্টিকর্তার রূপ বলে মনে করি। কিন্তু সেই ডাক্তার যদি লোভের বশবর্তী হয়ে অসৎ উপায়ে টাকা রোজগার করে, যদি তিনি তার চিকিৎসাবিদ্যার জ্ঞান ও দক্ষতাকে অস্ত্র বানিয়ে রোগীকে শুধুমাত্র তার শিকার বানান, আবার কখনো কখনো রোগীর প্রাণই তার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির কারণ হয়, তাহলে সেই ডাক্তারকে আমরা কি বলবো? ভগবান নাকি শয়তান? এমনই এক ডক্টরের কথা আজ আমরা বলবো, যিনি ডক্টর ডেথ নামেই ছিলেন অধিক কুখ্যাত। আসল নাম ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা। সাল 1958। উত্তরপ্রদেশের আলিগড় অঞ্চলের পূর্বেনী গ্রামে জন্ম হয় দেবেন্দ্র কুমার শর্মার। এক নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেও নিজের মেধার জোরে সে BAMS অর্থাৎ ব্যাচেলর অফ আয়ুর্বেদা মেডিসিন অ্যান্ড সার্জারির ডিগ্রি লাভ করে। এরপর সে 1982 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1984 সালে তিনি একজন আয়ুর্বেদিক ডক্টর নামে সুপরিচিত হন। এরপরই তিনি রাজস্থানে জনতা ক্লিনিক খুলে চিকিৎসার কাজ শুরু করে দেন। 1984 থেকে 1994 সাল পর্যন্ত তিনি একজন মানবদরদী চিকিৎসক হিসাবেই খ্যাত ছিলেন। কিন্তু এরপর সে লোভের বশবর্তী হয়ে আরও অর্থ উপার্জনের জন্য এক বন্ধুর সাথে পার্টনারশিপ করে তার 10 বছরের প্রায় সমস্ত সঞ্চিত অর্থ সে এক গ্যাস সিলিন্ডারের ডিলারশিপে ইনভেস্ট করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ডিলারশিপ এজেন্সি ছিল একটা স্ক্যাম। ফলে তার সমস্ত টাকায় এক লহমায় শেষ হয়ে যায়। এরপর সে রাজস্থানের জনতা ক্লিনিক বন্ধ করে আবার আলিগড়ে ফিরে আসেন। তিনি ভাবতে থাকেন কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পাবেন। ভাবতে ভাবতে তিনি এক ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলেন তার হারানো টাকা ফিরে পাবার জন্য। তিনি তার পরিকল্পনাকে 3টি স্তরে ঢেলে ভালো করে সাজান। প্রথম ধাপে তিনি বেআইনি কিডনি পাচার চক্রের সাথে যুক্ত হন, আর ডাক্তার হওয়ার সুবাদে তার এই বেআইনি ব্যবসা ভীষণ সহজ হয়ে ওঠে। ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা 2টি মানুষের কিডনি বের করে ও তার পাচার করেই তার আগের হারানো সব টাকাই ফিরে পেয়েছিলেন। কিন্তু লোভ তাকে এক্ষেত্রে ছাড়ল না। তার ইললিগাল কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন রমিয়ে চলতে লাগলো। কিন্তু এই কাজে পুলিশের কাছে ধরা পড়ার চান্স খুব বেশি। তাই তার পরিকল্পনাকে আরও বেশি মজবুত করার জন্য সে দ্বিতীয় ধাপ ফলো করে। দ্বিতীয় ধাপে তিনি একটা ফেক গ্যাস এজেন্সি খোলেন এবং যে সমস্ত ট্রাক গ্যাস সিলিন্ডার ক্যারি করত সেই সমস্ত ট্রাক ড্রাইভারদের তিনি তার শিকার বানান। প্রথমে ডক্টর ডেথ এবং তার গ্যাং এই সব গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকগুলিকে আইডেন্টিফাই করত এবং আলিগড় থেকে 50-60 কিলোমিটার দূরে গভীর জঙ্গলের কাছাকাছি এলেই তিনি এবং তার গ্যাং মিলে ট্রাকগুলিকে আটকাত। সমস্ত গ্যাস সিলিন্ডার নামিয়ে নিয়ে তার ফেক গ্যাস এজেন্সিতে সেগুলো বিক্রি করত চড়া দামে। শুধু তাই নয়, তারা ট্রাক ড্রাইভারকেও কোনো মতেই ছাড়ত না। তাকে ধরে এনে তার কিডনি বের করে নিত এবং তারপর তাকে হত্যা করত এবং কিডনিগুলোকে বেআইনিভাবে চড়া দামে চালান করত এবং ট্রাকগুলির সমস্ত পার্টস খুলে সেইগুলোও বিক্রি করে দিত। তৃতীয় ধাপে সমস্যা হয়ে দাঁড়ায় যে এত ডেড বডি সে কোথায় কিভাবে গুম করবে। ভাবতে ভাবতে সে এমন একটা জায়গা বেছে নেয় যেখানে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। এটা ছিল আলিগড় থেকে প্রায় কিছুটা দূরে কাশগঞ্জে অবস্থিত এক ক্যানেল, যার নাম হাজারা ক্যানেল। এটা ছিল এক কৃত্রিম ক্যানেল, আর এই হাজারা ক্যানেল ছিল হাজার হাজার কুমিরের বাসস্থান। ডক্টর ডেথ ট্রাক ড্রাইভারদের হত্যা করার পর এই হাজারা ক্যানেলে কুমিরের খাবার হিসাবে ফেলে দেয়, আর এর ফলে তার এই নির্মম কর্মকাণ্ডের শেষ প্রমাণটুকুও শেষ হয়ে যায়। এইভাবে ডক্টর ডে তার ভয়ঙ্কর ব্যবসায়িক হত্যালীলা চালিয়ে
কোটি কোটি টাকা কামিয়ে ফেলেন এবং ডক্টর ডেথ তার সেকেন্ড স্টেজের কাজকর্ম অর্থাৎ ইললিগাল কিডনি ট্রান্সপ্ল্যান্টের কাজকর্মগুলিকে মজা হিসাবে নিতেন। ইতিমধ্যে তিনি প্রায় 150টি কিডনি ইললিগালভাবে ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেছেন। এইবার ডক্টর ডেথ তার সেকেন্ড স্টেজের প্যাটার্ন কিছুটা চেঞ্জ করার কথা ভাবেন। ডক্টর ডেথ ট্রাভেল এজেন্সি থেকে দিল্লি থেকে তার অন্য নাম নিয়ে ট্যাক্সি বুক করেন এবং ডেস্টিনেশনে সবসময় থাকতো হাজারা ক্যানেলের আশেপাশে কোথাও একটা। ট্রাভেল এজেন্সি থেকে স্বাভাবিকভাবে ট্যাক্সি এবং ট্যাক্সি ড্রাইভার সাপ্লাই করত। ডক্টর ডেথ তার এই প্ল্যানের ইমপ্লিমেন্ট খুব তাড়াতাড়ি শুরু করেন। তিনি ট্যাক্সি বুক করেন দিল্লি থেকে কাসগঞ্জে। সেখানে সে ট্যাক্সি থামাতে বলে বাথরুম যাওয়ার নাম করে এবং পেছন থেকে চাকু দিয়ে ড্রাইভারের গলা কেটে ফেলেন এবং তাকে কাছেই হাজারা ক্যানেলে ফেলে দেন। তারপর ট্যাক্সি নিজে ড্রাইভ করে উত্তরপ্রদেশের ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেন। এইভাবে সে প্রথমে ট্যাক্সি বুক করত এবং সেই ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করত এবং তারপর কাছেই হাজারা খালের কুমিরের খাবার হিসাবে সেইখানে ফেলে দেওয়া হতো। এই ঘটনা চলতে থাকে 2004 সাল পর্যন্ত। এইভাবেই একদিন এক ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করার সময় দেবেন্দ্র কুমার শর্মা ধরা পড়েন। অ্যারেস্ট হওয়ার পর তিনি চাপে পড়ে স্বীকার করেন যে 50টি খুন পর্যন্ত তিনি গুনে গুনে করেছেন। তারপর তিনি আর কটা খুন করেছেন তার গোনা হয়ে ওঠেনি, কিন্তু তার হত্যালীলার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে কঠিন সাজা দেওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়েও একটা মৃতদেহ ওই হাজারা ক্যানেল থেকে উদ্ধার করতে পারেনি। এরপর থেকেই গোটা মিডিয়ায় ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা ডক্টর ডেথ নামে কুখ্যাত হয়ে ওঠেন। অন্যদিকে কিডনি ট্রান্সপ্ল্যান্টের এক মেজর কেস রাজস্থানের জয়পুর কোর্টে চলছিল। এরপর তাকে জয়পুর সেন্ট্রাল জেলে রাখা হয়। 2004 থেকে 2020 সাল পর্যন্ত তিনি এই সেন্ট্রাল জেলেই ছিলেন। এরপর ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা জেল থেকে পালানোর কথা ভাবতে থাকেন। তিনি ভালো ব্যবহারের জন্য প্যারোল চান। বলে রাখি, প্যারোল হলো জেলবন্দি কয়েদিদের কিছু দিনের জন্য তাদের বাড়িতে থাকার অনুমতি। এই অনুমতি মিলত বেশিরভাগ ক্ষেত্রে হয় পরিবারের কোনো এমার্জেন্সি হলে, অথবা কোনো হেলথ ইস্যু হলে, অথবা ভালো ব্যবহারের জন্য। ডক্টর দেবেন্দ্র কুমার শর্মাকে 20 দিনের প্যারোল দেওয়া হয়েছিল। আর এই প্যারোলে শর্ত থাকতো যে কয়েদিকে মাসে মাসে এসে পুলিশ স্টেশনে সাইন করতে হবে, যাতে করে পুলিশ বুঝতে পারে অপরাধী পালিয়ে যায়নি অন্য কোথাও। যদি সাইন করতে না আসে তাহলে অপরাধীকে পলাতক হিসাবে ধরে নেওয়া হতো। কিন্তু ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা এই প্যারোলে থাকাকালীন অবস্থায় দিল্লি পালিয়ে যান এবং সেখানে আগের স্ত্রী ডিভোর্স দিয়ে দেওয়ায় তিনি আবার নতুন করে বিয়ে করেন এবং তার সঙ্গে সংসার পাতেন। এরপর পুলিশ পলাতক ডক্টর দেবেন্দ্র কুমার শর্মাকে আবারও অ্যারেস্ট করে তিহার জেলে বন্দি করেন। যদি আইন অনুসারে কোনো আসামি প্যারোল টাইমে পলাতক হন তাহলে তাকে দ্বিতীয় প্যারোল দেওয়া যায় না, কিন্তু ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা আবার প্যারোল পান এবং তিনি এবারেও পালান। এবার পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। দিল্লি, এলাহাবাদ, আগ্রা, আলিগড়, জয়পুর সব জায়গায়, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। তার স্ত্রীকেও ফোন করা হয়, কিন্তু সেখানেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ডিপার্টমেন্ট আশা ছেড়ে দেয় যে তাকে আর কোনোদিন পাওয়া যাবে না এটা ভেবে, কিন্তু 2025 সালে পুলিশ একটা ক্লু পান। জানা যায় ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা রাজস্থানের দশাতে আছেন। দশা ছিল রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই দশা থেকে 15 মিনিট দূরে ছিল গুধাকাটা গাঁও। সেখানকার এক মন্দিরে সে পণ্ডিত বেশে রয়েছে। পুলিশ সেখানে পৌঁছে এক অন্য রূপে ডক্টর দেবেন্দ্র কুমার শর্মাকে দেখতে পান, কিন্তু সেখানে ডক্টর ডেথ নতুন নাম নেয়, সন্ত দয়াদাস মহারাজ। সেই নাম নিয়ে গ্রামবাসীর উপকার করতে থাকে। তিনি সেখানে ঈশ্বরের বাণী প্রচার করতে থাকেন। ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। পুলিশ এসব দেখে শুনে কনফিউজড হয়ে যায়
কিন্তু তাদের কাছে পাকা খবর ছিল যে এই সাধুই ডক্টর ডেথ। এরপর পুলিশ সেই পণ্ডিতের কাজকর্মের উপর গোপনে কড়া নজর রাখতে শুরু করে। এমনকি পুলিশ ছদ্মবেশে তার বাণী প্রচারও শুনতে যেতেন। কোনোভাবেই ধরতে না পেরে শেষে পুলিশ আগেকার অর্থাৎ ডক্টর দেবেন্দ্র কুমার শর্মার ফটোস ও ভিডিওর সাথে বর্তমানের ফটো ও ভিডিও ম্যাচ করান। মানুষ যতই ছদ্মবেশ নিক, মেকআপ করুক, কিন্তু চোখ ও নাকের গঠন খুব বেশি বদলানো যায় না। এরপর পুলিশ কনফার্মড হন যে এই পণ্ডিতই ডক্টর ডেথ এবং পুলিশ ডক্টর ডেথকে অ্যারেস্ট করে। পরে জানা যায় এই মন্দিরে একজন পণ্ডিতের দরকার ছিল। ডক্টর ডেথ ছদ্মবেশে থাকার জন্য ফ্রিতে এই পণ্ডিত হতে রাজি হন। ফ্রিতে মন্দিরের পণ্ডিত পাওয়ায় গ্রামবাসী খুব একটা খোঁজ খবর নেননি এই পণ্ডিতের সম্পর্কে। ডক্টর ডেথ এই সুযোগটাই তার স্বার্থে কাজে লাগিয়েছিলেন। বর্তমানে ডক্টর ডেথ কারাদণ্ডে দণ্ডিত হন। আচ্ছা, আপনারা কি মনে করেন একটা মানুষের এত অপরাধ থাকা সত্ত্বেও, তাছাড়া প্রথমবার প্যারোলে পালিয়ে যাবার পরও দ্বিতীয়বার প্যারোল দেওয়া কি উচিত ছিল? আইনের এই একটা ফাঁকেই কি ডক্টর ডেথের অপরাধের সংখ্যা আরও বেশি বেড়ে গেল না? আপনার কি মত? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।